একটু ভাবুন তো, এমন একজন মানুষের কথা যে কলকাতার ব্যস্ত নাগরিক জীবন ছেড়ে চলে গেল বিহারের এক প্রত্যন্ত অরণ্যে। সেখানে গিয়ে সে আবিষ্কার করল জীবনের এমন এক রূপ যা শহরের কংক্রিটের দেয়ালে বসে কল্পনাও করা যায় না। তারপর একদিন সেই অরণ্য ছেড়ে তাকে ফিরে আসতে হলো, আর সারা জীবন সেই স্মৃতি তার বুকে এক চিরস্থায়ী ক্ষত হয়ে রইল। এটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আরণ্যকের মূল গল্প। বাংলা সাহিত্যে প্রকৃতি ও মানুষের সম্পর্ক নিয়ে এমন গভীর ও হৃদয়স্পর্শী রচনা দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন। আজ আমরা এই উপন্যাসের সম্পূর্ণ কাহিনী, চরিত্র বিশ্লেষণ এবং দার্শনিক বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাহিনীর কথক সত্যচরণ একজন শিক্ষিত কলকাতার যুবক। জীবিকার তাগিদে তাকে একটি জমিদারির এস্টেটের ম্যানেজারের চাকরি নিতে হয়। এই জমিদারির সম্পত্তি ছিল বিহারের পূর্ণিয়া জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে, লবটুলিয়া নামের এক বিস্তীর্ণ অরণ্যময় এলাকায়। কলকাতার আরামদায়ক জীবনে অভ্যস্ত সত্যচরণের কাছে এই দূরবর্তী বনাঞ্চলে যাওয়ার প্রস্তাব প্রথমে মোটেই আকর্ষণীয় ছিল না, কিন্তু অর্থের প্রয়োজন তাকে রাজি করালো এবং সে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ পেরিয়ে সত্যচরণ পৌঁছাল লবটুলিয়ায়। পথে তার সঙ্গী হল জমিদারির পুরনো কর্মচারী ও স্থানীয় মানুষজন। প্রথমে বিশাল সমতল প্রান্তর, তারপর ক্রমশ ঘন হয়ে আসা জঙ্গল। কাচারি ঘরে পৌঁছে সে শুরু করল তার নতুন জীবন। তার প্রধান দায়িত্ব ছিল অরণ্যের জমি পরিষ্কার করিয়ে চাষযোগ্য করা, প্রজাদের কাছে জমি বন্দোবস্ত দেওয়া এবং খাজনা আদায় করা। তাহলে প্রশ্ন জাগে, লবটুলিয়ায় সত্যচরণ কাদের পেল? এখানেই উপন্যাসটি সত্যিকার অর্থে জীবন্ত হয়ে ওঠে। তার সহকারী ও পথপ্রদর্শক হিসেবে ছিল যুগল প্রসাদ, জমিদারির পুরনো নায়েব, যে স্থানীয় সব বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র ধাতুরিয়া, একজন সরল ও অশিক্ষিত গ্রাম্য মানুষ, যে ক্রমশ সত্যচরণের বিশ্বস্ত সহচর হয়ে উঠল। রাজু পাড়ে ছিল স্থানীয় এক ব্রাহ্মণ, কিছুটা ধূর্ত কিন্তু চমৎকার মজাদার চরিত্র। সে নিজেকে পণ্ডিত বলে দাবি করত এবং নানা গল্পগাথা শোনাত। সত্যচরণের সাথে তার এক অদ্ভুত মজার সম্পর্ক গড়ে উঠল। মটুকনাথ পাড়ে আরেকজন স্থানীয় চরিত্র, যে নানা বিষয়ে সত্যচরণকে সাহায্য করত। স্থানীয় গাঁওবুড়া অর্থাৎ গ্রাম প্রধান এবং অন্যান্য প্রজারাও কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই উপন্যাসের সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় হল অরণ্যের আদিবাসী জনগোষ্ঠীর সাথে সত্যচরণের পরিচয়। কুন্তা একজন তরুণী আদিবাসী মেয়ে, সরল, নিষ্পাপ, যেন প্রকৃতিরই সন্তান। সত্যচরণ তাকে প্রথম দেখে অরণ্যের পথে। কুন্তা তার সহজ ছোট জীবনে সুখী ছিল। সে গান গাইত, বনের ফল সংগ্রহ করত, নিজের ছোট জগতে বাস করত। সত্যচরণের চোখে কুন্তা হয়ে উঠল অরণ্যের প্রাণ শক্তিরই প্রতীক। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, কুন্তার সাথে সত্যচরণের সম্পর্ক প্রেমের ছিল না, বরং এটি ছিল একটি গভীর মানবিক সংযোগ। শিক্ষিত নাগরিক সত্যচরণ ও অশিক্ষিত বনকন্যা কুন্তার মধ্যে যে নীরব বোঝাপড়া গড়ে উঠেছিল, তা এই উপন্যাসের অন্যতম সুন্দর দিক। কুন্তা কখনো সত্যচরণকে ফুল এনে দিত, কাছে আসত, কিন্তু ভাষা ও সংস্কৃতির ব্যবধান তাদের মধ্যে সবসময়ই রয়ে গেল। অন্যদিকে মঞ্চি ছিল আরেকজন আদিবাসী চরিত্র, অত্যন্ত দরিদ্র এবং জীবন সংগ্রামে ক্লান্ত। মঞ্চি তার সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটাত। সত্যচরণ তাকে সাহায্য করার চেষ্টা করেছিল। মঞ্চির জীবন দেখে সত্যচরণ অনুভব করল অরণ্যের মানুষের জীবন কতটা কঠিন, অথচ তাদের মধ্যে কি গভীর প্রাণশক্তি ও সারল্য লুকিয়ে আছে। ভানুমতি কাহিনীর আরেকটি স্মরণীয় নারী চরিত্র। সে একজন স্থানীয় যুবতী, যে তার স্বামীর সংসারে সুখী ছিল না। তার জীবনে ছিল নানা দুঃখ ও কষ্ট। সত্যচরণের সাথে তার পরিচয় হয় এবং ভানুমতি মাঝে মাঝে তার কাছে আসত, কথা বলত। সত্যচরণ ভানুমতির প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু তাদের সম্পর্কেও একটি দূরত্ব সবসময় বজায় থেকেছে।
ভানুমতীর চরিত্রের মধ্যে দিয়ে গ্রামীণ নারীর নীরব যন্ত্রণা ও স্বপ্নভঙ্গের চিত্র অত্যন্ত মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে। এর পেছনের মূল কারণটি আসলে কি? কেন এই চরিত্রগুলো এতটা প্রভাবিত করে? এর উত্তর পাওয়া যায় দব্রু পান্নার কাহিনীতে। দব্রু পান্না একজন অত্যন্ত দরিদ্র মানুষ, যে তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসত। তার কাছে কোনো সম্পদ ছিল না, কিন্তু স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল অটুট। স্ত্রী অসুস্থ হলে দব্রু চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু দারিদ্র্যের কারণে যথেষ্ট সাহায্য করতে পারেনি। দারিদ্র্যের মধ্যেও মানুষের হৃদয়ের ঐশ্বর্য যে কত অপরিমেয় হতে পারে, দব্রু পান্না তার জ্বলন্ত উদাহরণ। এই নিঃস্ব কিন্তু গভীর ভালোবাসার কাহিনী সত্যচরণকে গভীরভাবে আলোড়িত করেছিল। লবটুলিয়ায় থাকতে থাকতে সত্যচরণের মনে ধীরে ধীরে এক গভীর পরিবর্তন ঘটতে শুরু করল। প্রথমে সে এই নির্জন অরণ্যে একাকিত্ব অনুভব করত, কলকাতার কথা মনে করত, কিন্তু ক্রমশ অরণ্যের অপরূপ সৌন্দর্য তার হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল। মহুয়ার বন, শালবিথি, পলাশের আগুনরাঙা ফুল, নীল আকাশ, তারাভরা রাত, দিগন্ত বিস্তৃত প্রান্তর, এসব তার মনে এক নতুন অনুভূতির জন্ম দিল। সত্যচরণ চাঁদনি রাতে অরণ্যে হেঁটে বেড়াত, পাখির ডাক শুনত, বনো ফুলের গন্ধ নিত। ঋতু পরিবর্তনের সাথে সাথে অরণ্যের রূপও বদলে যেত। বর্ষায় সবুজের সমারোহ, শরতে স্নিগ্ধ আলো, শীতে কুয়াশার চাদর, বসন্তে ফুলের মেলা। রাসবিহারী নামে জমিদারির আরেক শিক্ষিত ও সংবেদনশীল কর্মচারীর সঙ্গ পেয়ে দুজনে মিলে অরণ্যের নির্জনতায় সাহিত্য, দর্শন ও জীবন নিয়ে আলোচনা করত। রাসবিহারীর সাহচর্য সত্যচরণের একাকিত্ব অনেকটাই লাঘব করেছিল। এর পাশাপাশি অরণ্য জীবনে সত্যচরণ নানা রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। বনে বাঘ, হাতি ও অন্যান্য বন্য প্রাণীর উপস্থিতি সর্বদা একটি উত্তেজনা ও ভয়ের আবহ তৈরি করে রাখত। একবার সত্যচরণ নিজেও বনে বাঘের সম্মুখীন হয়েছিল এবং সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলেছিল। রাতের অন্ধকারে অজানা শব্দ, জ্বলে ওঠা চোখ, স্থানীয় মানুষের মুখে শোনা নানা লোককথা ও কিংবদন্তি, এসব তার আদিম মনে এক আদিম ভয় ও রোমাঞ্চের মিশ্রণ তৈরি করত। অরণ্যের এই রহস্যময়তা তার প্রতি সত্যচরণের মুগ্ধতা আরও গভীর করে তুলেছিল। কিন্তু এখানেই উপন্যাসটি তার সবচেয়ে গভীর দ্বন্দ্বে প্রবেশ করে। সত্যচরণের কাজের মূল উদ্দেশ্য ছিল অরণ্যের জমি পরিষ্কার করে চাষের জমি তৈরি করা। এই কাজে সে সফলও হয়েছিল। নতুন নতুন প্রজারা এলো, জঙ্গল কাটা হলো, চাষবাস শুরু হলো। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই সত্যচরণের মনে এক তীব্র দ্বন্দ্ব তৈরি হল। একদিকে তার কর্তব্য জমিদারির স্বার্থে অরণ্য পরিষ্কার করা ও রাজস্ব আদায় বাড়ানো, অন্যদিকে সে দেখল এই তথাকথিত উন্নয়নের ফলে অরণ্যের প্রাচীন সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং আদিবাসী মানুষেরা তাদের চিরকালের আবাসভূমি থেকে উচ্ছেদ হচ্ছে। শতবর্ষী গাছ কাটা পড়ছে, বুনো পশুদের চলাচলের পথে গড়ে উঠছে চাষের জমি ও বসতি। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে সত্যচরণ এক গভীর দার্শনিক উপলব্ধিতে পৌঁছাল। সে বুঝতে পারল মানুষ প্রকৃতির অংশ। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ তার আত্মার একটি মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়। শহরের জীবনে মানুষ ব্যস্ততা, উচ্চাকাঙ্ক্ষা ও কৃত্রিমতায় ডুবে থাকে, কিন্তু অরণ্যের নিস্তব্ধতায়, তারাভরা আকাশের নিচে, প্রাচীন বৃক্ষের ছায়ায় মানুষ তার আদি সত্তার সন্ধান পায়। কিছু বছর পর সত্যচরণের লবটুলিয়া ছেড়ে যাওয়ার সময় এলো। চাকরির প্রয়োজন শেষ হল এবং তাকে কলকাতায় ফিরে আসতে হল। বিদায়ের মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। কুন্তা, মুঞ্চি, ধাতুরিয়া, রাজুপাড়ে এইসব মানুষদের ছেড়ে আসা তার পক্ষে ভীষণ কঠিন হয়ে উঠল। অরণ্যের সেই চেনা পথ, মহুয়ার বন, শালগাছের সারি, সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়া তার মনে গভীর ক্ষত তৈরি করল। সত্যচরণ কলকাতায় ফিরে এলো, কিন্তু তার মন পড়ে রইল লবটুলিয়ায়। বহু বছর পরেও অরণ্যের স্মৃতি তাকে তাড়া করল। সে জানতে পারল তার চলে আসার পর অরণ্য আরও বেশি ধ্বংস হয়েছে। জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে, নতুন বসতি গড়ে উঠেছে। কুন্তার কথা সে বিশেষভাবে মনে করে।
সেই সরল বনকন্যা যে অরণ্যেরই সন্তান ছিল, তার কি হল? অরণ্য ধ্বংস হলে তার মতো মানুষদের কি হয়? এই প্রশ্নগুলো সত্যচরণকে সারা জীবন তাড়া করেছে। আরণ্যক শুধু একটি কাহিনী নয়, এটি প্রকৃতির প্রতি মানুষের চিরন্তন ভালোবাসার এক অমর দলিল। বিভূতিভূষণ এই উপন্যাসে দেখিয়েছেন কিভাবে সভ্যতার অগ্রগতির নামে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে এবং সেই ধ্বংসের মধ্যে দিয়ে নিজের আত্মারই একটি অংশকে হারিয়ে ফেলে। অরণ্যের যে সৌন্দর্য, যে আদিমতা, যে রহস্য, তা একবার হারালে আর কখনো ফিরে পাওয়া যায় না। সত্যচরণের এই উপলব্ধি আরণ্যকের মূল বার্তা। মানুষ ও প্রকৃতি অবিচ্ছেদ্য, এবং প্রকৃতিকে ধ্বংস করে মানুষ আসলে নিজেকেই ধ্বংস করে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি এই উপলব্ধি আমাদের মানবিক চেতনাকেও সমৃদ্ধ করে। আরণ্যক পড়ুন, অনুভব করুন এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বের কথা মনে রাখুন।